আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে নানান ধরনের নাটকীয় ঘটনা ঘটবে সে কথা আমরা সবাই জানি, কিন্তু আওয়ামী লীগ তো শুরু থেকেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন প্রতিহতের ডাক না দিলেও দলের শীর্ষ নেতৃত্ব দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আসছেন, নির্দেশ দিচ্ছেন। শেখ হাসিনা থেকে সজীব ওয়াজেদ জয় কিংবা আওয়ামী লীগের অন্যান্য পর্যায়ের শীর্ষ নেতাদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হচ্ছে। এমনকি গত সোমবার ভারতের কলকাতায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি একটি বক্তব্যে সজীব ওয়াজেদ জয় দেশ বাঁচাতে হলে এই নির্বাচন বর্জনের আহ্বান শুধু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেই নয়, দেশবাসীর উদ্দেশ্যেই তিনি আহ্বান জানালেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণা তো শুরু হয়েছে যে নো ভোট নো ভোট, কিন্তু প্রকাশ্যে দেশের কোনো কোনো জায়গায় আওয়ামী লীগ নেতারা ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। ভেতরে আসলে কি ঘটছে? তারা নিজেদেরকে বাঁচাতে নিজেদের সিদ্ধান্তে ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন, নাকি দলীয় হাইকমান্ড অথবা স্থানীয় দলীয় নেতাদের নির্দেশে তারা এই কাজটি করছেন, নাকি অন্য কোনো সমীকরণ আসলে ভেতরে ভেতরে ঘটছে? যেমন আমরা বলতে পারি মাদারীপুর 1 আসন শিবচর উপজেলা নিয়ে যেটি গঠিত, সেখানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার তার বিভিন্ন বৈঠকে সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের যারা দীর্ঘদিন পালিয়েছিলেন তারা প্রকাশ্যে এসে নাদিরা আক্তারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, জয় বাংলা ও স্লোগান দিচ্ছেন, একই সঙ্গে ধানের শীষেও ভোট চাইছেন। আওয়ামী লীগের এই নেতাদের দাবি যে তারা সাবেক চিফ হুইপ নূর আলম চৌধুরী লিটনের নির্দেশেই ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। যদি সেটি হয়ে থাকে, নিঃসন্দেহে এটি ছোটোখাটো কোনো ঘটনা নয়। নূর আলম চৌধুরী লিটনও কোনো ফেলনা নেতা নন, আওয়ামী লীগের খুব শীর্ষ পর্যায়ের একজনই বটে এবং শেখ পরিবারের সদস্য। তো বিএনপির একাংশের আবার দাবি, বিএনপির একাংশের নেতারা কর্মীরা বলছেন যে মাদারীপুর 1 আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নূর আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা প্রকাশ্যে বেরিয়ে এসে নাদিরা আক্তারের উঠান বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। এই যে বৈঠক, এগুলোতে কারা উপস্থিত ছিলেন? যেমন মঙ্গলবারই এ ধরনের বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি থেকে শুরু করে যুবলীগ এবং স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ সাবেক চেয়ারম্যানদের অনেকেই সেই বৈঠকে উপস্থিত ছিলেন। আবার যিনি প্রার্থী ধানের শীষে নাদিরা আক্তার, তার বক্তব্যটিও অবশ্যই এখানে উল্লেখ করার মতন কারণ আছে নিশ্চয়ই। তিনি বলছেন গণমাধ্যমকে, আগামীতে কারো নামে কোনো মিথ্যা মামলা শিবচরে থাকবে না, নির্বাচনের পর আপনাদের অর্থাৎ আওয়ামী লীগ নেতাদের কোনো অযথা হয়রানি করা হবে না। একথা অনেক আগে থেকেই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগের ভোট নিয়ে দুই দলের মধ্যে যে টানাটানি, এবং এনসিপির পক্ষ থেকেও এই ধরনের আহ্বান জানানো হয়েছে যে আমরা সবাই জানি। সেই কথাই নাদিরা আক্তার বলছেন। এদিকে নতুন একটি জরিপ বেরিয়েছে, সেই জরিপে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকদের 48% পছন্দ করছেন বিএনপিকে, আর 37.4% পছন্দ করছেন জামায়াতে ইসলামীকে। যদিও নানান ধরনের জরিপ নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, এই জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ। এমন একটা গুঞ্জন তো আছে যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে গেলে অবশ্যই তাদের সব ব্যালট বিএনপি বাক্সে যাবে। আবার আওয়ামী লীগের নেতাদের মধ্য থেকেই এরকম অভিযোগ তো আছে যে 2024-এর 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ অর্থাৎ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো রয়েছে, তাদের নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালিয়েছে, মব সন্ত্রাস চালিয়েছে বিএনপি নেতাকর্মীরাই বেশি।
তাদের জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান সব দখলে নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। অতএব তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। এবং যারা বলছেন, অনেকে আবার বলছেন যে বিএনপির উপর প্রতিশোধ নেওয়ার জন্য আবার জামাতকেই তারা ভোট দেবেন। এটি আমার কাছে একেবারে অবিশ্বাস্য মনে হয় যে বিএনপির উপরে এক ধরনের ক্ষোভ থেকে জামাতকে ভোট দেবে, এটি আমার মনে হয় না। তবে হ্যাঁ, স্থানীয় পর্যায়ে ব্যক্তি বিশেষের জায়গা থেকে এরকম হতেই পারে। যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা সেই ধরনের আক্রোশ মেটানোর জন্য এটি করতেই পারেন, এটি অস্বাভাবিক কিছু না। কিন্তু ব্যাপক অংশে গড়ে জামাতকে ভোট দেবে কোনো সিদ্ধান্ত নিয়ে এরকমটি হওয়ার সম্ভাবনা একেবারেই 0%, এটি আমার কাছে মনে হয়। এখন আরও একটি সিমটম আমরা একটু হাজির করতে পারি সমীকরণ মেলানোর জন্য, যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে যেই সাক্ষাৎকারগুলো দিয়েছেন বা বিভিন্ন বক্তব্যে তারা যে কথাগুলো বলছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দল আর এক দলের প্রতি বেশ খানিকটা নমনীয়, তেমন কোনো আক্রমণাত্মক ভঙ্গিতে তেমন কিছু বলছে না, শুধুমাত্র বিরোধিতার জায়গা থেকে। যতটুকু না বললেই নয়, একেবারে না বললে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হতে পারে, ঠিক সেই কথাগুলোই বলা হচ্ছে। বরং যে কথাটি আমি শুরু থেকেই বলে আসছি, এই দেশকে বিশেষ কোনো অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে আওয়ামী লীগ এবং বিএনপিকেই একসাথে রাজপথে নামতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে, সেদিকেই সম্ভবত যাবে। তো এই সব জায়গা থেকে কি সত্যি গোপন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের একেবারে ভেতর থেকে? যেমন আরেকটি সমীকরণ দিই, শেখ হাসিনা এরই মধ্যে একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আশা করছেন বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এমন যখন আশাবাদ, তখন তো যদি দলীয়ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যে না, নির্বাচনে যাবে, ভোট কেন্দ্রে যাবে আওয়ামী লীগের ভোটাররা এবং বিএনপির পক্ষে সিল মারবে, এবং একই সঙ্গে আরও যে হিসেবটি, তা হচ্ছে গণভোট নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং বিশেষ বিশেষ শক্তির পক্ষ থেকে, সেই গণভোটে নাতেই সিল মারা হবে। যদিও আমি বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের ভোটাররা এটি মনে করে শুধুমাত্র নাতে সিল মারার জন্য যদি ভোট কেন্দ্রে যায়, সেক্ষেত্রে সরকারের পক্ষে একটি সুবিধা হবে, কাস্টিংটা বেশি দেখানোর সুযোগ পাওয়া যাবে এবং নির্বাচনের এক ধরনের বৈধতা পুরোপুরি ইউনিট সরকার পাবে। তো যদি সত্যি জামাতকে রুখতে এবং না ভোটে সিল দেওয়ার একটা মানসিকতা থেকে দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তারপরেও এটিই বোধহয় শেষ নয়, আরও খেলা সামনে আছে, এটুকু বলা যায়। এখনো ক্ষমতায় যায়নি জামাত, কিন্তু ভাষা, ভঙ্গি, হুঙ্কার সবই বলছে তারা যেন ক্ষমতায় বসে আছে। প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাস জামাত কোথায় পেল? এর উৎস কি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমি জানি গত কিছুদিন লিডস নিউজে আমাকে দেখা যাচ্ছিল না। এর কারণ ছিল পুরোপুরি স্বাস্থ্যগত। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি এবং আপনাদের সামনে হাজির হয়েছি। এই সময়টায় যারা মেসেজ করে খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। যারা কন্টেন্টের জন্য অপেক্ষায় ছিলেন, লিডস নিউজ যে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে। আজ থেকে আবার নিয়মিত হাজির হতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র এবং পর্দার আড়ালের সত্য লিডস নিউজ আগের মতোই তুলে আনবে, কোনো আপোষ ছাড়া। চলুন আজকের মূল বিষয়ে যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, জামাতের নেতাদের সাম্প্রতিক ভাষা, ভঙ্গি, হুঙ্কার শুনে আপনার কি মনে হচ্ছে? এটা কি তাদের শুধুই আত্মবিশ্বাস, নাকি ক্ষমতার গন্ধ পেয়ে তারা এমন করছে?
আপনারা জানেন, রাজনীতিতে একটা জিনিস খুব পরিষ্কার, বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যা বলে না। এজন্যই বলছি, আজকের জামাত নেতাদের দিকে তাকান, দেখবেন তাদের অনেকের কথা বলার ভঙ্গি বদলেছে, শব্দ চয়নে পরিবর্তন এসেছে, তাদের অনেকের চোখের ভাষা বদলেছে, সহনশীলতা কমে গেছে। সবচেয়ে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হলো তাদের ধৈর্য অনেক কমে গেছে। এই দেখুন না, বিশেষ করে জামাতের আমির, কিছুদিন আগেও তাকে তুলনামূলক অনেক সংযত মনে হতো, কিন্তু আজ তার কথাবার্তায়ও দেখা যাচ্ছে ক্রোধ, হুঙ্কার, প্রতিপক্ষকে তুই তুকারি করছেন অনায়াসে। সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য তিনি করেছেন, তিনি তাদের পতিতার সঙ্গে তুলনা করেছেন। এসব নিয়ে আমি বিস্তারিত কথায় যাচ্ছি না, কারণ ইতিমধ্যে অনেকে এটি নিয়ে কথা বলেছেন। কিন্তু প্রশ্ন, এমন একজন প্রবীণ রাজনীতিকের এই ধরনের ভাষা, এটা কি তার দলের মডারেট পরিচয় বহন করে? মানে এটা কি কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ভাষা হতে পারে? একজন রাজনৈতিক নেতা যখন নারীদের এভাবে দেখেন, তখন প্রশ্ন ওঠে, তারা ক্ষমতায় গেলে নারীর অবস্থান কি হবে? এরপর কর্নেল অব অলিকে মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য বানানোর অপ্রয়োজনীয় বিতর্ক কেন উস্কে দেওয়া হলো? এসব বিতর্কের প্রয়োজন কি ছিল? প্রয়োজন যদি থাকে, সেই প্রয়োজনটা কার আসলে? এসব কি ইতিহাস চর্চা, নাকি ইতিহাসকে নতুন ভাবে লিখে নেওয়ার ইঙ্গিত? এই জায়গাতেই মনে হয় জামাতের মুখোশটা একটু একটু করে খুলে যাচ্ছে। একদিকে তারা বলছে তারা মডারেট, গণতান্ত্রিক, পরিবর্তিত, মানে আগের তুলনায় বদলেছে, তারা নিজেরাই বলছে। তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন চাপিয়ে দেবে না। আবার তাদের কেউ কেউ বলছে ইসলামী আইন পুরোপুরি তারা অনুসরণ করবে, এবং তারা বলছে তারা নারীর অধিকার রক্ষা করবে। অন্যদিকে মাঠে, রাজনৈতিক সমাবেশে, বক্তৃতায় তাদের অনেকের ভাষা হচ্ছে কঠিন, আচরণ হচ্ছে কর্কশ, সহমত না হলেই শুরু হচ্ছে হুমকি ধামকি। এই দ্বিচারিতাই সবচেয়ে বড় প্রশ্ন তুলছে মানুষের মনে। জামাত এবার বলছে সব দলকে তো দেখা হয়েছে, এবার তাদের সুযোগ দেওয়া হোক। কিন্তু প্রশ্ন হলো, যে দল ক্ষমতায় যাওয়ার আগেই এতটা বেপরোয়া, এতটা উগ্র, ক্ষমতায় গেলে তারা কেমন হবে? ঢাকা 17 আসনের এমপি প্রার্থী সেনা সদস্যদের সাথে যে ব্যবহার করেছেন, সেই ভিডিও ফাঁস না হলে ডাক্তার সাহেবের এই উগ্র মূর্তির গুণের কথা কি জানতে পারতেন দেশবাসী? শুধু তিনি নন, এরকম আরো অনেক নেতা আছেন দেশ জুড়ে জামাতের। কিন্তু জামাতের শীর্ষ নেতাদের দাবি হলো বাংলাদেশে তারাই একমাত্র দল যাদের উপর অবলীলায়, নির্দ্বিধায় আস্থা রাখা যায় বর্তমান প্রেক্ষাপটে। এমন ধারণার জবাবে অনেকে বলছেন জামাত আসলে এখন অভিনয় করছে, এটা তাদের কৌশলগত সময় পার করছে। তারা 1971 সালে যাদের আসল চেহারা দেখেছে এদেশের মানুষ, তারা কি আদৌ বদলাতে পারে? এমন প্রশ্ন অনেকের মুখে মুখে। আরেকটা প্রশ্ন আরো গুরুতর, এই যে তারা এত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছে, হুমকি দিচ্ছে, তুই তুকারি করছে, ধমকি দিচ্ছে, দেখে নেবার হুঙ্কার ছুটছে, এত আত্মবিশ্বাস, এত বেপরোয়া হওয়ার ভিত্তি, সাহস কোথা থেকে পাচ্ছে তারা? কারা ইন্ধন যোগাচ্ছে? কারণ পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, নাকি জামাত নিয়ে এখন আর অস্বস্তিতে নেই, মানে আগে যেটা ছিল, এমন একটি বার্তা প্রতিষ্ঠার চেষ্টা কিন্তু চলছে। সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে, বিভিন্ন ফোরামে, বিভিন্ন ডায়াসপোরাতে এটি চেষ্টা চলছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন, এছাড়া যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সঙ্গে বৈঠকের অডিও,
সব মিলিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা চলছে গত কিছুদিন ধরে। এমনও বলা হচ্ছে যুক্তরাষ্ট্র সরাসরি জামাতকে ক্ষমতায় চায়, বন্ধু হিসাবে পেতে চায়। আসলে এমনটি কি এখনই বলা যাবে কিংবা বলা সঙ্গত? একটি বিষয়ে অনেক বিশ্লেষকের সঙ্গে আমি একমত, সেটা হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি দুর্বল, বিতর্কিত, সহজে চাপ দেওয়া যায় এমন সরকার চায়, সেটা জামাত হোক, বিএনপি হোক বা অন্য যে কেউ হোক। কারণ এতে তাদের অনেক লাভ। কারণ এমন সরকারকে প্রয়োজনে শুল্ক চাপ দেওয়া যায়, নিষেধাজ্ঞার ভীতি দিয়ে কাবু করা যায়, বা কূটনৈতিক চাপ দিয়ে যা প্রয়োজন অর্থাৎ সকল স্বার্থ আদায় করে নেওয়া যায়, মানে যুক্তরাষ্ট্র আদায় করে নিতে পারবে। এই হিসাবের রাজনীতিতে জামাত কি যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক অপশন? আপনার কি মনে হয়? এই বিষয়টি, এই প্রশ্নটি, এই ইস্যুটি ভাববার সময় কিন্তু এখনই। এখন জামাত দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, বেশ জোরে সোরে বলছে, কিন্তু 2001 থেকে 2006 এই সময়ে যখন তারা ক্ষমতার অংশ ছিল বিএনপির সঙ্গে, তখন কি তারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল? বিএনপি কিন্তু দুর্নীতিতে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সে দায় কি জামাত নিয়েছে? না, তখন তারা কিন্তু চুপ ছিল। এবং তারা কিন্তু এই যে এত সততার কথা বলে, তারা কিন্তু তখন ক্ষমতাও ছাড়েনি। ইতিহাস বলে জামাত মুখে এক কথা বলে, কাজে অন্যটা করে। আজ তারা জুলাই সনদের কথা বলছে, তারা জুলাই সনদে স্বাক্ষরও করেছে, কিন্তু নারী মনোনয়নের যে শর্ত 5% সংসদ সদস্য হিসেবে, সেটা তারা মানছে না, মানেনি। এটাকে কি আপনি রাজনৈতিক সততা বলবেন, না বলা যাবে? তারা কি উত্তর দেবে এর? একটি আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে শুনলাম জামাতের আমির বলছেন দে আর প্রিপেয়ারিং ফর দেম ফর নেক্সট ইলেকশন। আসলে এটি হচ্ছে এবারের নির্বাচনের বৈতরণী পার হওয়ার মতো একটা ফাঁকা বুলি, এবং যেটা অচিরেই প্রতারণা বা ধোঁকা হিসেবে সকলের সামনে আসতে চলেছে। আজ জামাত তরুণদের উপর বেশি ভরসা করছে এমন একটি বার্তা তারা সকল ক্ষেত্রে দিচ্ছে। কিন্তু অতি সম্প্রতি যেসব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তাদেরই ছাত্র সংগঠন, ছাত্র শিবির জয়ী হয়েছে, বা তাদের অনুসারীরা জয়ী হয়েছে, সমর্থকরা, নেতারা জয়ী হয়েছে, ইতিমধ্যেই সেসব জায়গায়, অনেক জায়গায় শুরু হয়েছে দৌরাত্ম্য, তাদের হস্তক্ষেপ, প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ অনেক জায়গায়, এবং অসহিষ্ণুতার কথা আর কি বলবো। ফলে দেশের অন্য যে তরুণ জনগোষ্ঠী রয়েছে, তরুণরা রয়েছে, তারা ধীরে ধীরে বুঝতে পারছে ক্ষমতার আগে আর ক্ষমতার পরে একটি দল এক থাকে না। দলের বৈশিষ্ট্য এবং নীতিও বোধহয় বদলে যায়। ইতিহাসই আসলে আমাদের শিখিয়েছে ক্ষমতায় গেলে মুখোশ ধরে রাখা যায় না, কিন্তু ক্ষমতায় যাবার আগেই কোন আত্মবিশ্বাসের জোরে, কার শক্তির প্রভাবে জামাত এত উগ্র হয়ে উঠেছে, নির্বাচনের আগেই এসব প্রশ্নের সঠিক জবাব পাওয়া উচিত বলে মনে করি। কারণ তাহলে এটি আমাদের সামনের দিনের নেতৃত্ব নির্বাচনে সঠিক দিক নির্দেশনা দেবে বা দিতে পারে। দর্শক, শেষ করব তার আগে সামগ্রিক প্রেক্ষাপটে আপনাদের জন্য প্রশ্ন: জামাত কি সত্যি বদলেছে, নাকি বদলে যাবার অভিনয় করছে? কমেন্টে আপনার মতামত জানাতে অনুরোধ করছি। সবাই ভালো থাকুন,